প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি যে গোবিন্দ দাস কবিরাজের ওপরে দুইটি প্রশ্ন আমাদের সঙ্গে আসে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন যে গৌরচন্দ্রিকা পর্যায়ে গোবিন্দ দাস কবিরাজের কৃতিত্ব এবং অভিসার রস পর্যায়ে গোবিন্দ দাস রাজাধিরাজ, এই দুটো পর্বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমাদের বৈষ্ণব পদাবলীর। এখনকার যুগোপযোগী সেমেস্টার সিস্টেমে প্রশ্নের মান নম্বর যথেষ্ট কম, উত্তরগুলো চাই সুন্দর এবং অল্প সময়ের মধ্যে তা সমাপ্ত করা প্রয়োজন হয়ে পড়ে। কয়েক ছত্র বা কয়েক লাইনেই উত্তর শেষ হওয়ার কথা আসে। কোথাও নম্বর 2.5, কোথাও 5, কোথাও বা 10 নম্বর। এখনকার সময় আর 20 নম্বর, 17 নম্বর, 15 নম্বরের প্রশ্ন এখন আসে না। সেই জন্যে আমি খুব সংক্ষিপ্ত রূপে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, গোবিন্দ দাস কবিরাজ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই আড়ুয়া গ্রাম, সম্ভবত নদিয়া জেলা। আসলে আগের জেলা বিভাগ আর এখনকার জেলা বিভাগ তো এক নয়। বাংলাদেশে দু একজন গবেষক এটাকে আবার যশোর জেলা বলে দাবি করছেন, কিন্তু আমাদের আড়ুয়া নদিয়ার মধ্যেই পড়া উচিত। যদিও হুগলি মেদিনীপুর অঞ্চলে একটি আড়ুয়ার অস্তিত্ব আমরা খুঁজে পাই, আড়োরা বা আড়ুয়ারও অস্তিত্ব খুঁজে পাই, কিন্তু সাধারণত যেহেতু তিনি শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, তাই তার বাস্তুভিটাটা এই নদিয়ার আড়ুয়া হওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি এখানে তাই বলছি যে তিনি নদিয়া জেলার আড়ুয়া গ্রামে জন্মগ্রহণ করেন 1534 খ্রিস্টাব্দে। কোথাও কোথাও কেউ দাবি করেন 1535। তো গোবিন্দ দাস তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দান করেন বলরাম দাস। শ্রীনিবাস আচার্যের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন। রাধাকৃষ্ণ লীলা বিষয়ক অনেক আলোচনা তার কবিতায় পাওয়া যায়। তার কবিতার মধ্যে প্রকৃতির সৌন্দর্য, ইমেজ বা বাক প্রতিমা, সিমিলি বা উপমা, তার গূঢ়ার্থ বা মেটাফর, কোথাও কোথাও তার সিম্বলিক সিগনিফিক্যান্স বা রূপক অর্থ বা প্রতীক অর্থ খুঁজে পাওয়া যায়, রূপক সাংকেতিক অর্থ খুঁজে পাওয়া যায়। তো আমি গোবিন্দ দাসকে আমরা চিনছি কি কায়দায়? তাকে আমরা দ্বিতীয় বিদ্যাপতি এই জন্যই বলছি, তিনি অসংখ্য লিখেছিলেন। এমনকি তার প্রতিষ্ঠিত পদের সংখ্যা 800। তো 800-র বেশি পদ যিনি লিখলেন, তার মতো একটা মহাকবি যাকে আমরা দ্বিতীয় বিদ্যাপতি রূপে চিহ্নিত করছি, তার ব্রজবুলি ভাষাতে প্রগাঢ় দক্ষতা ছিল। গোবিন্দ দাসের মতো ব্রজবুলি ভাষার সুদক্ষ শিল্পী বাংলা সাহিত্যে বিরল। এক কথা, তিনি মিথিলার কবি বিদ্যাপতির পরেই রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলিতে সর্বশ্রেষ্ঠ ব্রজবুলির কবি। দ্বিতীয় বিদ্যাপতি রূপে তাকে চিহ্নিত করাটা অত্যন্ত বুদ্ধিমত্তা এবং প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়েছেন বলরাম দাস। তো গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা রসপর্যায়ে বেশ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার একটি বিখ্যাত পদ, বলতে পারি সর্বশ্রেষ্ঠ পদ, অন্যতম সর্বশ্রেষ্ঠ পদ, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। এই কবিতাংশে
তিনি রাধা কৃষ্ণ যুগল অবতার চৈতন্য মহাপ্রভুর যে অপরূপ সৌন্দর্য, তা অবতার পুরুষ সূচক সৌন্দর্য, তা গৌরচন্দ্রিকাতে তিনি তুলে ধরেছেন। সাধারণত গৌরচন্দ্রিকা পদটি বিশেষ কোনো বড় পালা কীর্তনের ভূমিকা অংশে গাওয়া হয়। আমরা একটু গুলিয়ে ফেলি, গৌর পদ এবং গৌর চন্দ্রিকা পদ দুটো কিন্তু আলাদা। গৌর লীলামৃত বা গৌর লীলা বিষয়ক পদগুলির মধ্যে যেখানে শুধুমাত্র গৌরাঙ্গদেবের জীবন নিয়ে বা বাল্যজীবন নিয়ে বা কোনো কিছু নিয়ে লেখা হচ্ছে, সেটা গৌরপদ। কিন্তু যেখানে রাধাকৃষ্ণ ভাবে বিহ্বল, রাধাকৃষ্ণের যুগল অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্যোন্মাদ বা দিব্য আবেদনে ব্যাকুলতা প্রগাঢ়ভাবে ঐশী চিত্র পরিবেশন করছে, সেই পদগুলো গৌরচন্দ্রিকা। তো গৌরচন্দ্রিকা কোনো বৃহৎ পালা কীর্তনের মুখবন্ধ বা ভূমিকা রূপে গাওয়া হতো, কীর্তনীয়গণ তাই গাইতেন। সেই গৌরচন্দ্রিকা পদের দ্বিতীয় বিদ্যাপতি তথা গোবিন্দ দাস অসামান্য মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তার নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে এই পদটির মধ্য দিয়ে। আপনারা সকলে এই পদটাকে আর গোবিন্দ দাসকে অভিন্ন পাঠ হিসাবে রেখে দেবেন, কারণ গৌরচন্দ্রিকা পর্বে এত সুন্দর পদ বাঙালির বৈষ্ণব সাহিত্যে আর পাবেন না। তাই গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা রস পর্যায়ে অসামান্য প্রতিভাধর কবি, তার শিল্পকুশলতা, তার কাব্যিক রসাবেদন, তার নির্মাণ কুশলতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এবার চলে যাব আমি অভিসার রস পর্যায়ে গোবিন্দ দাস রাজাধিরাজ এই কথাটুকুর উত্তর সন্ধান করতে। নায়ক নায়িকা মিলনের উদ্দেশ্যে সংকেত স্থানে যে গমন করে, সেই গমনকে বলা হয় অভিসার। অভিসার সম্পর্কে রসশাস্ত্র প্রণেতাগণ বলেছেন, স্বয়ং উজ্জ্বল নীলমণিতেও স্বয়ং শ্রীরূপ গোস্বামীও তার ব্যাখ্যা দিয়েছেন। বহুল প্রচলিত একটি উক্তি, ইয়াভিসারতে কান্তং স্বয়ং ব্যভিসারত্যপি নিঃশব্দাখিলমণ্ডনা প্রিয়ং সখীযুক্তা ব্রজেত। ইয়াভিসারতে কান্তং স্বয়ং ব্যভিসারত্যপি, কান্তের উদ্দেশ্যে কান্তা নিজে গমন করতে পারেন কিংবা সখী সহ গমন করতে পারেন, প্রিয় সখী ছাড়া সঙ্গে নিয়ে। প্রিয় সখী সঙ্গে নিয়ে বা একাকিত্বে একাকিনী
নির্দিষ্ট সংকেত স্থানে গমন করবার রসপর্যায়কে আমরা বৈষ্ণব পদাবলিতে অভিসার রূপে চিহ্নিত করি। এই পর্যায়ে তিনি বিদ্যাপতির চাইতে শ্রেষ্ঠত্ব পেয়েছেন দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস কবিরাজ গোস্বামী। গোবিন্দ দাস কবিরাজ গোস্বামী তার রাধাকে অসাধারণ আরাধিকা সাধিকা রূপে উপস্থাপন করেছেন। কি সুন্দর সত্যিকার প্রেম, যাকে ট্রু লাভ বলি আমরা, প্লেটোনিক লাভ বলি, সেই অসাধারণ সুন্দর ভালোবাসা এবং ভগবানের উদ্দেশ্যে ভক্তের নিদারুণ প্রয়াস, অপূর্ব সৃষ্টি কুশলতার সঙ্গে শিল্প কুশলতার সঙ্গে গোবিন্দ দাস পরিবেশন করেছেন। চলুন আমরা তার একটি মূল্যবান পদকে এখন একটু আলোচনা করে নিই। আমরা বলতে পারি এই পদটা হবে সর্বশ্রেষ্ঠ পদ। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঠারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি কর কঙ্কন পন ফণিমুখ বন্ধন শিখ হই ভূজগ গুরু পাশ। আরও লাইনগুলো আপনারা পড়বেন, আমার ব্যাখ্যা করার জন্য এইটুকু যথেষ্ট। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি। হ্যাঁ, গা গড়ি বাড়ি ঢারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি। তাহলে কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি, তাহলে কাঁটা কাঁটা কোথায়? কমল সম পদতলে কাঁটা ফুটছে বা কাঁটা ফুটতে পারে, যাই ভাবুন, এখানে কল্পনাটা করুন। মঞ্জির চিরহি ঝাঁপি মানে কাপড়ের ন্যাকড়া দিয়ে পায়ের নুপুরকে টাইট করে বাঁধছেন। গা গড়ি বাড়ি, গাগরি মানে বিশেষ ধরনের পেতলের ঘড়া, কলস বা কলসি, তার জল ঢেলে পিছল রাস্তা করে সেই পিছল রাস্তায় চলা প্র্যাকটিস করছেন, কাঁটা বেছানো পথে চলা প্র্যাকটিস করছেন, অভ্যাস করছেন। আবার হাতের সোনার বালা বন্ধক দিয়ে, চুড়ি বন্ধক দিয়ে, হ্যাঁ, সোনার চুড়ি বা বালা বাজু বন্ধক দিয়ে বাজুবন্ধ দিয়ে কি করছেন? গহনা বন্ধক দিয়ে সাপের মুখ বন্ধ করা মন্ত্র সর্পবৈদ্যের কাছ থেকে শিখে আসছেন বা এসেছেন। তার একটাই উদ্দেশ্য, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্মিলিত হবে। বন্ধুগণ, প্রিয় শ্রোতাগণ, এই অংশটা কখনো যেন ভাববেন না যে এটা নায়ক নায়িকার রতি মিলন উদ্দেশ্যে গমন, তা নয়। এখানে ভক্ত এবং ভগবান মুখোমুখি হচ্ছেন নির্দিষ্ট সংকেত স্থানে সম্মিলিত হওয়ার জন্যে। আমাদের কথা মাথায় রাখতে হবে, গয়লানি প্রেম বিকশিত হেম কাম গন্ধ নাই তাই। রাধার প্রেমের মধ্যে কিন্তু কামনা নেই, কাম নেই। আমাদের কৃষ্ণদাস কবিরাজ বলেছেন যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ ভগবানকে ভালোবাসা হচ্ছে প্রেম, আর নিজের স্বার্থে যে ভালোবাসা তাকে বলা হয় কাম। সুতরাং আপনারা এ দুটো গুলিয়ে ফেলবেন না।
তবে অভিসার রসপর্যায়ে এত যে সৌন্দর্য, প্রথম পদ্মার সঙ্গে যে সৌন্দর্য, অন্টক গাড়ি কমলসম পদতলের যে সৌন্দর্য, তার আধ্যাত্মিক আবেদন এবং তার বাস্তব আবেদন, নিসর্গ প্রীতি, ভক্ত ভগবানের মাঝখানের নির্দিষ্ট সংকেত স্থানে সম্মিলিত হওয়ার অদম্য প্রয়াস আমাদের এখানে খুব প্রাঞ্জলতা পেয়েছে। গোবিন্দ দাসের মুন্সিয়ানা কবিত্বকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এখানে আপনাদের বিনম্র শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।